আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালোই আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রাম MSS প্রথম পর্ব, কোর্স কোড 411915। কোর্সের নাম জননীতি বিশ্লেষণ। লেকচার নম্বর 3। লেকচারের শিরোনাম জননীতি প্রণয়নের পদ্ধতি সমূহ। ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জননীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় জননীতি এবং জননীতি প্রণয়ন বিশাল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 60 এবং 70 দশক থেকে আজকে যে জননীতির কথা বলছি, তখন থেকে রাষ্ট্রগুলো জনকল্যাণে নিজেদেরকে বেশি পরিমাণে নিয়োজিত করতে শুরু করে। আজকে যে রাষ্ট্র কাঠামো, সরকারের যে ধরন, সেইখানে জননীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন দেশ, জাতি বা কোন সরকার তার লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন ধরনের জননীতি প্রণয়ন করে থাকে। জননীতির যে বিশ্লেষণ, জননীতি কি এবং জননীতি কিভাবে তার লক্ষ্য অর্জন করছে, সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম আলোচনার ব্যাপার। রাষ্ট্রবিজ্ঞানে জ্ঞান অর্জনের জন্য জননীতি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রত্যেক শিক্ষার্থীর অবশ্য কর্তব্য। তো আমরা আজকে আলোচনা করব জননীতি প্রণয়নের বিভিন্ন পদ্ধতি সমূহ নিয়ে। তো প্রথমে আমরা দেখি যে জননীতি আসলে যে একটা সুপরিকল্পিত বা ন্যায়সঙ্গত পরিকল্পনা। এইখানে যে কোন দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, তার রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক বিভিন্ন কিছু সামাজিক সাংস্কৃতিক ব্যাপার, জাতীয় স্বার্থ, আইন, সবকিছুই জননীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমরা পূর্বে আলোচনা থেকে জেনেছি যে জননীতির বিষয়বস্তু কি। তো জননীতির যে সমস্ত বিষয়বস্তু আছে, সেই সমস্ত বিষয়বস্তুর আলোকে প্রত্যেকটা দেশ কোনো একটা বিষয়ে তার লক্ষ্য অর্জনের জন্য সেই বিষয়কে কেন্দ্র করে জননীতি বা পাবলিক পলিসি প্রণয়ন করে থাকে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে জননীতিকে কেন পাবলিক পলিসি বলা হয়। তো জননীতি প্রণয়নের পূর্বে যারা জননীতি প্রণয়ন করছে তাদেরকে সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আসতে হয়, যে একটি দেশের তার আর্থসামাজিক প্রেক্ষাপট,
এবং কিভাবে এই নীতি প্রণীত হবে এবং কিভাবে বাস্তবায়িত হবে। নীতি বাস্তবায়নের ফলে টার্গেট গ্রুপের অবস্থার কি পরিবর্তন হবে, সেই অবস্থার পরিবর্তন মূল্যায়ন করা জননীতি প্রণয়নের একটা অন্যতম উদ্দেশ্য। তো জননীতি প্রণয়নের পূর্বে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে কোন সেক্টরে সরকার যে জননীতি প্রণয়ন করছে বা পলিসি নিচ্ছে সেই সেক্টরের সমস্যা কি, সেই সমস্যাটা প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে। সমস্যা যদি আইডেন্টিফিকেশন করা না যায় বা সমস্যা যদি চিহ্নিত করা না যায়, তাহলে সেই সমস্যার সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। তো যারা জননীতি, আমরা বলছি যে জননীতি প্রণীত হয় রাজনৈতিক স্তরে, বাট জননীতি প্রণয়নের ক্ষেত্রে প্রশাসনিক স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আধুনিক রাষ্ট্রগুলো জনকল্যাণে নিয়োজিত এবং জনগণের কল্যাণ সাধনের জন্য সব সময় সরকারগুলো বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে থাকে। সেই পলিসি কিভাবে নিবে, সেই পলিসি বাস্তবায়ন কিভাবে হবে, সেই পলিসি বাস্তবায়নের ফলে টার্গেট যে গোল, সেই টার্গেট গোল কতটুকু অর্জিত হলো সেটা বিবেচনায় আনতে হবে। তো আমরা এখানে পাবলিক পলিসি একটা প্রসেস দেখতে পাচ্ছি। পাবলিক পলিসি প্রসেস, এখানে প্রথমে আসে যে প্রবলেম আইডেন্টিফিকেশন। আমরা যেটা বলছি যে ধরেন এখন বাংলাদেশ সরকার শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষানীতি গ্রহণ করবে। সেই শিক্ষানীতি গ্রহণ করার জন্য আমাদের একটা শিক্ষানীতি আছে, 2010 সালের একটা শিক্ষানীতি আছে। আমরা সেটার আলোকে বলতে পারি যে একটা শিক্ষানীতি হবে এবং শিক্ষানীতি কি কি প্রবলেম, যে শিক্ষায় আমাদের দেশের শিক্ষায় কি কি প্রবলেম ছিল, সেই প্রবলেম গুলো কিভাবে ওভারকাম করা যায় সেইগুলো নিয়ে হলো, সেগুলো হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। যেমন আমাদের দেশের শিক্ষায় যে বিভিন্ন ধারার শিক্ষা আছে, এটা একটা সমস্যা। এই সমস্যাটা কিভাবে অর্জিত হবে। আবার আমাদের দেশের শিক্ষা হার কম, আবার উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষার কম। তো এইগুলো যে কি করলে সামগ্রিক একটা ব্যবস্থা, সেই সামগ্রিক ব্যবস্থার একটা অংশ হচ্ছে প্রবলেম। প্রথমে প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে, দেন পলিসি প্রসেস বা পলিসি মেকিং অর ফর্মুলেশন। তো এই প্রবলেম গুলো কারণে যে পলিসি কিভাবে এই প্রবলেম গুলো দূর করা যায়, সেই প্রবলেম দূর করার জন্য পলিসি তৈরি করতে হবে এবং তাকে টার্গেট দীর্ঘমেয়াদী, তারপরে মধ্যমেয়াদী ও এইভাবে একটা টার্গেট ঠিক করে সেইখানে যে কিভাবে আমরা এই সমস্যাগুলো উত্তরাবো, সেইখান থেকে আসছে পলিসি ফর্মুলেশন বা পলিসি মেকিং। দেন তারপরে আসে পলিসি অ্যাডাপ্টেশন, যে এই পলিসিটা দিচ্ছি, পলিসির যে কতগুলো দিক আছে সেই দিকগুলো বিবেচনায় নিয়ে যে কিভাবে তার আর্থিক দিক আছে, তার কারিগরি দিক আছে, তো এই সমস্ত দিক বিবেচনা করা হয়। আর পলিসি তৈরির সময় আরেকটা জিনিস আছে, পলিসি আসলে অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা ছাড়া কোনো সময় পলিসি হবে, যারা দক্ষ অভিজ্ঞ সেই সমস্ত দক্ষ ব্যক্তিদেরকেই পলিসি তৈরিতে নিয়োজিত করা হয়। তো পলিসি গ্রহণ হলো, পলিসি গ্রহণ হওয়ার পরে সেইটা যাবে পলিসি ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। একটা পলিসি নিলাম, সেই পলিসির গোল ঠিক করলাম, সেই পলিসি কিভাবে বাস্তবায়িত হবে, কোন স্তরে যায়, কিভাবে কতটুকু বাস্তবায়ন, তার আর্থিক অবস্থা কি, তার কারিগরি অবস্থা কি, সেইভাবে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যেটা মাঠ প্রশাসন করে থাকে। তারপরে পলিসি ইভ্যালুয়েশন, যে পলিসিটা নিয়েছিলাম, যে পলিসির গোল ছিল, সেই লক্ষ্যগুলো কি পরিমাণে অর্জিত হয়েছে এবং কি কি পদক্ষেপ নিলে এই গোলগুলো আরো সর্বোচ্চ করা যেত, সেইগুলো বিবেচনা করা হয় ইভ্যালুয়েশনে। এবং দেন এইখান থেকে আবার কিছু প্রবলেম তৈরি হয়, সেই প্রবলেম গুলো আবার আইডেন্টিফিকেশন করে আবার এখানে আসবে, প্রবলেম আইডেন্টিফিকেশনে আসবে। তো এইভাবে আবার নতুন করে বা ওই পলিসিটাকেই আবার পরিমার্জন করে গ্রহণ করা হয়। তো এটা হলো যে পাবলিক পলিসি প্রসেস। একটা পাবলিক পলিসি কিভাবে কাজ করছে, কি কি স্তর আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি।
তো আমরা আলোচনার মেইন বিষয় আজকে হচ্ছে পাবলিক পলিসি ফর্মুলেশন হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেই যে পলিসি কি। নীতি হলো একটি ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কর্মব্যবস্থা বা কার্য ব্যবস্থা। ন্যায় থাকতে হবে। আমরা যেটা বলছি যে একটা দেশে যখনই পলিসি নেওয়া হয়, যে কোনো ক্ষেত্রে যখন জননীতি প্রণীত হয়, তখন সেই ক্ষেত্রে সার্বিক অবস্থা বিবেচনা নিয়ে পলিসি গ্রহণ করা হয়। সেই দেশের ওই দেশের আইনের সাথে প্রচলিত আইন প্রথা এগুলোর সঙ্গে সামঞ্জস্য বিধান করে এবং জাতীয় স্বার্থকে সমন্বিত করে জনকল্যাণের সর্বোচ্চ অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পলিসি গ্রহণ করা হয়। কোন নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনা হলো নীতি। উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাই হলো নীতি। নীতিটা কি? মানে একটা গোল ঠিক করা হয়েছে, সেই গোলটা বাস্তবায়নের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা, কখন কোনটা কোথায় কোথায় করতে হবে, সেই পরিকল্পনাই হলো যে নীতি। নীতি উদ্দেশ্য এবং বাস্তবায়নের মাঝামাঝি বক্তব্য। আবার কেউ কেউ বলছেন যে নীতি হলো উদ্দেশ্য, যে উদ্দেশ্য আছে এবং কি কি উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। এই যে উদ্দেশ্য এবং বাস্তবায়ন, এই মাঝামাঝি যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপের সমষ্টি হলো নীতি। নীতি পলিসি মেকিং, নীতি প্রণয়ন কিভাবে হয় বা নীতি প্রণয়নটা কি? নীতি প্রণয়ন বলতে প্রশাসন কর্তৃক কোনো পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়নের দিক নির্দেশনা করে দেয়। এখানে আমরা বলছি যে প্রশাসন, রাজনৈতিক প্রশাসন বা রাষ্ট্র প্রশাসন এখানে বলতে যে আমরা বোঝাচ্ছি যে সরকার কর্তৃক কোনো পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়নের দিক নির্দেশনাকে বোঝায়। যেমন আমরা একটু আগে বললাম যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে আমাদের যে শিক্ষানীতি আছে, সেই শিক্ষানীতি আলোকে সে যে পদক্ষেপ বা শিক্ষানীতি বাস্তবায়নের কিছুগুলো ইন্ডিকেটর আছে, কিভাবে বাস্তবায়িত হচ্ছে, সেই বাস্তবায়নের স্তরকে বলা হচ্ছে এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেইগুলো হলো শিক্ষা নীতি। একটা সার্বিক ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থা, সেটাই হলো একটা নীতি। নীতি প্রণয়ন হলো পদক্ষেপ গ্রহণের নির্দেশনা। যে আমরা শিক্ষানীতি দিয়ে কথা বলছি, ওইটাই আমরা যদি বলি যে পদক্ষেপ, কখন কি পদক্ষেপ নিতে হবে। যেমন আমাদের শিক্ষানীতিতে আছে যে পিএইচসি পরীক্ষা হবে, জেএইচসি পরীক্ষা হবে, কোন বয়সের ছেলেমেয়েরা স্কুলে যাবে। তো এইখানে যে 5 বছর বয়সের ছেলেমেয়েরা শিশু শ্রেণীতে ভর্তি হচ্ছে, তো এইখানে যে কখন কি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তারপরে আছে আবার কি যে মূল্যায়নের ব্যবস্থা, যে একটা ছেলে বা একটা মেয়েকে কিভাবে, আমরা যারা এখন আপনাদের সঙ্গে কথা বলছি, আমাদের সময় এরকম সৃজনশীল পদ্ধতি ছিল না, আপনাদের সময় সৃজনশীল পদ্ধতি আছে। এটা কিন্তু শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ দিক, যে এইভাবে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে। তো এই যে সামগ্রিক একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হলো একটা শিক্ষানীতি। শিক্ষাক্ষেত্রের সামগ্রিক ব্যবস্থাপনা হলো শিক্ষানীতি। তো নীতি প্রণয়ন হলো পদক্ষেপ গ্রহণের নির্দেশনা, যে আমরা একটা পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ কখন কিভাবে কোথায় কি কি করতে হবে, আর যে বিস্তারিত নির্দেশনা আছে, সেটাই হলো নীতি প্রণয়ন। জনকল্যাণের জন্য গৃহীত কর্মপরিকল্পনা হলো জননীতি প্রণয়ন। আমরা বলছি জনকল্যাণ, বারবার বলছি যে আধুনিক সরকারগুলো জনকল্যাণের বাইরে কোনো কিছুই চিন্তা করে না। একটা সময় রাষ্ট্রীয় কাঠামো কিন্তু এরকম ছিল না, সরকারের ধরন এরকম ছিল না। সরকারগুলো নিত্য নতুন দৈনন্দিন কাজ করতো, কিন্তু এখন আর তাদের কাজের পরিধি বেড়ে গেছে এবং প্রত্যেকটা সরকার, ছোট বড় ধনী দরিদ্র প্রত্যেকটা দেশের সরকার তার নাগরিকদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার জন্য হরহামেশায় কাজ করছে। তো যার কারণে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা বলি আর বর্তমান যে রাষ্ট্রীয় কাঠামো বলি, তা আলোচনা করতে গেলে জননীতিকে আলোচনা করতেই হবে। জননীতি আলোচনা ব্যতীত সরকারের সামগ্রিক কাজকর্ম বা
আমরা বুঝতে পারবো না। তো জননীতি আলোচনার অন্যতম কারণ হলো এবং জননীতির অন্যতম দিক হলো যে জননীতি কিভাবে প্রণয়ন করা। জননীতি প্রণয়ন প্রসেস যদি আমরা না জানি, আমরা সেই সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা না থাকে, তাহলে শুধুমাত্র একটা জননীতি আমরা আলোচনা করে সেই জননীতি সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা থেকে যাবে। যার কারণে জননীতি প্রণয়ন প্রসেসটা সব জানা জরুরি। আজকে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, তারা এক সময় হয়তো এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আসবে। বাস্তব জীবনে বা আপনার কোনো রাষ্ট্রীয় কর্মে নিয়োজিত থাকেন অথবা কোনো বেসরকারি খাতেও কর্ম করেন, বা আপনি যদি সেলফ ইন্ডিপেন্ডেন্ট কাজও করেন, যে নিজের ব্যবসা বাণিজ্য করেন, তারপরেও রাষ্ট্রর যে নীতিগুলো, সেই নীতি সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। আপনি শিল্প কারখানা করছেন, শিল্প কারখানা কিভাবে করছেন, সেই শিল্প কারখানায় দেশের যে শিল্প নীতি আছে, সেই শিল্প নীতি সম্পর্কে যদি আপনার যদি ধারণা থাকে, আপনি কিন্তু সঠিকভাবে কারখানা পরিচালনা করতে পারবেন। আবার যদি আপনি চাকরিও করেন, চাকরিতে আপনি যে ক্ষেত্রে করেন, এখন মনে করেন যে আপনি শিক্ষকতায় আসেন, তখন আপনাকে শিক্ষানীতি সম্পর্কে ধারণা করতে হবে। আপনি অন্য সেক্টরে কাজ করছেন, ধরেন যে এনার্জি সেক্টরে কাজ করছেন, আপনি তখন এনার্জি সম্পর্কে, এনার্জির পলিসি সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে, না নিলেও হবে না। এই জন্য যে আমরা আমাদের আজকের যে পার্ট, যে পাবলিক পলিসি মেকিং প্রসেস, কিভাবে পাবলিক পলিসি গুলো প্রণয়ন করা হয় এবং কিভাবে সেই প্রসেস গুলো কাজ করছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো নীতি প্রণয়নের কতগুলো তত্ত্ব আছে, আমরা দেখে নিই যে কি কি তত্ত্ব আছে এবং এই তত্ত্বগুলোই আমরা বিশদভাবে আলোচনা করব। এই তত্ত্বগুলোর আলোকেই পাবলিক পলিসি প্রণীত হয়। তো নীতি প্রণয়নের প্রক্রিয়া কয়েকটি তাত্ত্বিক কাঠামো, তার মধ্যে একটা হচ্ছে বহুত্ববাদী তত্ত্ব, এলিট তত্ত্ব, আধা সরকারি তত্ত্ব, ব্যবস্থাপক তত্ত্ব, প্রাতিষ্ঠানিক তত্ত্ব। তো এই 5টি তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা বহুত্ববাদী তত্ত্ব। বহুত্ববাদী তত্ত্ব মূলত গ্রুপ তত্ত্বের আধুনিক সংস্করণ। আমরা যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করছি, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা দেখছি ব্যবস্থাপক তত্ত্ব আছে, বহুত্ববাদী তত্ত্ব আছে, ক্রিয়া তত্ত্ব আছে, তারপরে সামাজিক অধ্যয়ন পদ্ধতি আছে, তো বৈজ্ঞানিক পদ্ধতি আছে। এইগুলো প্রত্যেকটা সেক্টরে কোনো কিছু জ্ঞান অর্জনের জন্য সেই সম্পর্কে, সেই তত্ত্বগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতেই হয়। তো এইখানে বলা হচ্ছে যে গ্রুপ তত্ত্ব যেটা আমরা বলছি, বিভিন্ন সেই তত্ত্বের আধুনিক যে সংস্করণ, সেটাই হলো বহুত্ববাদী তত্ত্ব। এখানে কি বলছে, অভিন্ন স্বার্থ সংরক্ষণের জন্য একাধিক ব্যক্তি বা গোষ্ঠী যখন নীতির সমস্যা চিহ্নিতকরণের ক্ষেত্রে এবং সরকারি সিদ্ধান্ত তাদের অনুকূলে নেওয়ার জন্য কাজ করে এবং সে অনুযায়ী জননীতি প্রণীত হয়, তখন তাকে বহুত্ববাদী তত্ত্ব। একাধিক গোষ্ঠী, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নীতি কিন্তু প্রণয়ন করছে সরকার, এবং সরকারের যারা রাজনৈতিক স্তরে আছে তারাই কিন্তু নীতি প্রণয়ন, এবং মাঠ প্রশাসন নীতি বাস্তবায়ন করছে, তারাও নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত। আবার প্রশাসনিক স্তরে উচ্চ পদে যারা কাজ করছে, তারা কিন্তু অথবা নীতি প্রণয়নের সঙ্গে জড়িত, কারণ তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা। এর বাইরে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন স্বার্থ গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সবসময় পাবলিক পলিসি প্রণয়নে প্রভাব বিস্তার করে দেয়। নীতির সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে এবং সরকারি সিদ্ধান্ত তার অনুকূলে, যে এখন মনে করেন যে আমরা বললাম যে এই ইন্ডাস্ট্রি পলিসি কথা বলি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি পলিসি করার সময় কি আসবে, যারা ইন্ডাস্ট্রিয়াল আছে, যারা শিল্পপতি আছে, তারা কিন্তু তাদের স্বার্থ রক্ষণের জন্য এবং বিভিন্ন জায়গায় সমস্যা চিহ্নিত করে সরকারের সিদ্ধান্তকে তাদের অনুকূলে নেওয়ার জন্য কাজ করবে, এবং সে অনুযায়ী তাদের অনুকূলে যেন জননীতিটা প্রণীত হয়, ইন্ডাস্ট্রি পলিসি যেন প্রণীত হয়, সেজন্য তারা কাজ করবে। এই যে এই ধরনের চাপ সৃষ্টিকারী যখন থাকে, সেটাকে বলা হচ্ছে, আমরা বলছি বহুত্ববাদী তত্ত্ব। এখানে বহু গ্রুপের ব্যাপার আছে, সেই জন্য এখানে আমরা এটাকে বলছি বহুত্ববাদী তত্ত্ব।
এটি একটি গণতান্ত্রিক মতাদর্শমূলক তাত্ত্বিক মতবাদ। মানে এই গণতন্ত্র কি হচ্ছে যে সবার কথা শুনছে, সব বিভিন্ন ধরনের মতামত আসছে, সেই সমস্ত মতামতকে এক জায়গায় করে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভৌতবাদী তত্ত্ব বিশ্লেষণ আমরা সমাজ সংঘ সমূহের পরিপ্রেক্ষিতে যে মানুষ সামাজিক জীব, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি প্রয়োজন পূরণের জন্য সমাজের বিভিন্ন সংঘ সংগঠনের সৃষ্টি করছে। মানুষ আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করার জন্য রাষ্ট্র তৈরি হচ্ছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্লাব সংঘ এইগুলো আছে। রাষ্ট্রের ন্যায় এসব সংঘের উপযোগিতা অনস্বীকার্য। রাষ্ট্র যেমন অস্বীকার করা যায় না, তেমনি কোনো সামাজিক সংগঠনকেও অস্বীকার করা যায় না। এবং প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো থাকে। সংঘগুলোর নিজস্ব অধিকার ও কর্তব্য আছে। এসব সংঘের সাথে ব্যক্তির প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হচ্ছে এবং সংঘ এবং সংগঠনের সাথে রাষ্ট্রের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠেছে। এসব সংগঠনের ক্ষমতা কর্তৃত্ব রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। যে সংঘগুলো আছে এই সংঘগুলো তো রাষ্ট্রের মধ্যে, আবার ব্যক্তিও তো রাষ্ট্রের মধ্যে, নাগরিক। তো এই যে মানুষের বিভিন্ন সময় যে বিভিন্ন ভাবে বিভিন্ন সংঘের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই সংখ্যাগুলো ক্ষমতা এবং কর্তৃত্ব রাষ্ট্র কর্তৃক নির্ধারিত নয়। যা বিভিন্ন পাড়ায় বা মহল্লায় বা বিভিন্ন সংঘ দেখবো আমরা, যদি এই যে শিল্প উদ্যোগের কথাই বললাম, যে এফবিসিসিআই মানে তাদের বণিক সমিতি, এরা একটা সংঘ। এই সংঘে তো রাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে না, কিন্তু তাদের একটা ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিজেদের অনুকূলে জননীতি প্রণয়নের গভর্নমেন্টকে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করছে। আইনের পরিপ্রেক্ষিতে মানুষের প্রয়োজনের তাগিদে আইন হয়। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র আইনের আওতার মধ্যে থাকে। সরকার প্রাণীগুলোর জন্য আইনের মাধ্যমে রাষ্ট্রের চূড়ান্ত ও অপ্রতিহত ক্ষমতা প্রযুক্ত হয়। সরকার গঠিত হয় দোষ ত্রুটি সম্পন্ন মানুষ নিয়ে। সরকার হাতে আইন প্রণয়নের অসীম ক্ষমতা থাকে, ছেড়ে দিলে বিপদের আশঙ্কা থাকে। মানুষ শাস্তির ভয়ে আইন মেনে চলে। মানে আইন যে আমরা বলছি যে জননীতি প্রণয়নের ক্ষেত্রে, প্রত্যেকটা জননীতি প্রণয়নের ক্ষেত্রে আইন থাকতে হবে, প্রথা থাকতে হবে, সেই প্রথা এবং মানুষের প্রয়োজনে আইন তৈরি হচ্ছে এবং আইনের মাধ্যমে একটি সমাজ কাঠামো বা রাষ্ট্র কাঠামো পরিচালিত হচ্ছে। আইনের শাসন যদি না থাকে, আইনকে যদি কেউ মান্য না করে, সেইখানে বিশৃঙ্খলা তৈরি হবে। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে। তো রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে সীমাবদ্ধ। রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন, প্রথা, অন্য রাষ্ট্রের অধিকার, বিশ্ব জনমত নিয়ে চলতে হয়। আবার অভ্যন্তরীণ ক্ষেত্রেও জনমত, প্রথা ইত্যাদি মেনে চলতে হয়। আন্তর্জাতিক আইনের প্রেক্ষিতে রাষ্ট্রের চরম কর্তৃত্ব স্বীকৃত নয়। যে আন্তর্জাতিক যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক প্রেক্ষিতে আমরা একটা বলছি যে জননীতি কোথায় আছে। বিভিন্ন সংঘ, ক্রিয়াশীল রাষ্ট্রের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন সংঘ, আইনের রাষ্ট্র ক্রিয়াশীল আইন এবং যে আন্তর্জাতিক সম্পর্ক। তো আমরা যে বর্তমান প্রেক্ষাপটে যদি আলোচনা করি, কোনো রাষ্ট্রই এককভাবে চলতে পারে না। বিশ্ব ব্যবস্থায় প্রত্যেকটা রাষ্ট্র, ছোট বড়, ধনী দরিদ্র, সকল রাষ্ট্রকে একে অপরের সহযোগিতা নিয়ে চলতে হয়। সহযোগিতা ছাড়া কোনো রাষ্ট্র এখন চলতে পারে না। যে এখন মনে করেন যে পৃথিবীতে এখন বর্তমান পৃথিবীতে ক্ষমতাশীল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে এককভাবে চলতে পারবে না, তাকে অন্যান্য রাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে চলতে হয়। তা আন্তর্জাতিক রাজনীতির যেমন প্রয়োজন আছে, সেই আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বা আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিবেচনা করে কোন রাষ্ট্রকে তার জননীতি প্রণয়ন করতে হয়। তো বহুত্ববাদী তত্ত্বের উপাদানগুলো আমরা যে বললাম যে দেখছি, দেখেন এখানে রাজনৈতিক দল ক্রিয়াশীল, যে একটা পরিবেশের মধ্যে ক্রিয়াশীল রাজনৈতিক দল, স্বার্থবাদী গোষ্ঠী, আবার রাজনৈতিক দল আছে মিথস্ক্রিয়া প্রক্রিয়া, গোষ্ঠীর যে মিথস্ক্রিয়া ঘটে এবং নির্বাচনী প্রক্রিয়া, সামাজিক ইস্যু, জননীতির সমস্যা চিহ্নিত বা এখানে এসে জননীতি পরিণত হচ্ছে কোথায়, যে বিভিন্ন স্বার্থবাদী গোষ্ঠী। এখানে দেখেন
স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ায় আসে, স্বার্থ গোষ্ঠী এরাও নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকা রাখে। কিন্তু রাজনৈতিক দল যেভাবে নির্বাচনী প্রক্রিয়াটা করে সেখানে তাদের সরাসরি প্রার্থী নির্বাচন করে, কিন্তু স্বার্থবাদী গোষ্ঠী কখনোই কিন্তু নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়ন দেন না। আর স্বার্থ রাজনৈতিক দল সংগঠিত স্বার্থবাদী গোষ্ঠী বা যাকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলছি, সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু সংগঠিত নয়। তো মিথস্ক্রিয়া হয়, মিথস্ক্রিয়া সমাজের বসবাস করতে গেলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটি মিথস্ক্রিয়া তৈরি হয়। সেই মিথস্ক্রিয়ার মাধ্যমে আবার রাজনৈতিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসে। নির্বাচনী প্রক্রিয়ায় যখন আসছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এখন রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়ার আগে প্রত্যেকটা দল নিজস্ব একটা ম্যানিফেস্টো তৈরি করছে। সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে যখন ক্ষমতায় আসছে তখন মনে করা হয় বা সেই ম্যানিফেস্টোকে জনগণ সাপোর্ট করছে এবং ওই ম্যানিফেস্টো অনুযায়ী রাজনৈতিক যে দল বা নির্বাচিত যে প্রতিনিধি যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার ক্ষমতা অর্জন করে, তারা কিন্তু তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য কাজ করে। তো এই নির্বাচনের প্রক্রিয়া আসলো, এখানে বিভিন্ন সামাজিক ইস্যু, বিভিন্ন ধরনের সামাজিক ইস্যু থাকতে পারে। যেমন ধরেন যে আমাদের দেশে মনে করেন যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, তারপরে বিধবা ভাতা, বিভিন্ন সামাজিক ইস্যু। এই সামাজিক ইস্যুগুলো আছে যে সমস্যাগুলো চিহ্নিত করছে। তো এইখানে যখনই দল একটা সামাজিক ক্ষেত্রে যদি আমরা এখন বলি যে সামাজিক ক্ষেত্রে কোনো পলিসি সরকার নিতে যাচ্ছে, তখন তাকে সামাজিক বিষয়গুলো বিবেচনা নিতে হচ্ছে এবং তার নির্বাচনে কি ইস্তেহার ছিল সেই বিষয়গুলো নিতে হচ্ছে। পারিপার্শ্বিক ব্যাপার যে বিভিন্ন গোষ্ঠীর মিথস্ক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, তো এইসব কিছু নিয়েই তখন সে সমস্যা চিহ্নিত করছে এবং যখন সমস্যা চিহ্নিত করছে বা জননীতি প্রণয়ন করছে, এটাই হলো বহুত্ববাদী তত্ত্বের বিশ্লেষণ। মানে আমরা কিভাবে এই তত্ত্বটা আসছে বা কিভাবে এই তত্ত্ব আলোকে একটা জননীতি প্রণীত হয়, সেটাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। যে এইখানে যে ক্রিয়াশীল গোষ্ঠীগুলোর অবদান আছে, তাদেরকে মাইনাস করে, তাদেরকে বাদ দিয়ে কোনো নীতি প্রণয়ন করা যায় না এবং সরকারগুলো করেও না। খালি সরকার শুধু একা না, সরকার পরিচালিত হচ্ছে এবং সরকার কিন্তু একটা দেশের সরকারের বিভিন্ন পারিপার্শ্বিক চাপ তাদেরকে মধ্যে কাজ করছে। তো সেইগুলো বিবেচনা নিয়ে একটা জননীতি প্রণীত হয়। বহুত্ববাদী তত্ত্বের এটাই হচ্ছে মূল ব্যাপার। আমরা আসি এলিট তত্ত্ব। আপনারা এলিট তত্ত্ব সম্পর্কে অনেকেই শুনছেন এবং এলিট তত্ত্ব সম্পর্কে সবাই ধারণা কম বেশি ধারণা আছে। এলিট তত্ত্ব 50-এর দশক থেকে সমাজ ও রাজনীতি বিশ্লেষণে জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিটি সমাজই এখানে বলা হচ্ছে যে এর আগেও হয়তো ছিল, এলিট তত্ত্ব ছিল এবং এলিট তত্ত্বের সবচেয়ে যারা মানে সমাজবিজ্ঞানী যেমন প্যারেটো, মস্কা, মিশেলস, এরাই কিন্তু এলিট তত্ত্ব সম্পর্কে ভুলে গেছে। তো এলিট তত্ত্ব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে পৃথিবীর যে পরিবর্তন, পৃথিবীর আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা যদি খেয়াল করি দেখবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবী এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। হয়তো আমরা এখন একবিংশ শতাব্দীতে আছি, এই অবস্থায় যে বিভিন্ন পরিবর্তনগুলো সাধিত হচ্ছে। এখন যে প্যান্ডামিকের যে কোভিড-19 প্যান্ডামিক, এই প্যান্ডামিকের কারণেও কিন্তু পৃথিবীর আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিবর্তন সূচিত হচ্ছে। তো এই আলোকে আমরা বলছি যে 50-এর দশক থেকে এলিট তত্ত্বটা আসে এবং বর্তমানে এলিট তত্ত্বের মাধ্যমে সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। তো এলিট তত্ত্ব কি? এলিট তত্ত্বের মূল বিষয় হলো যে প্রত্যেকটা সমাজ বা রাষ্ট্রে দুটা শ্রেণী থাকে, একটা হচ্ছে এলিট, একটা হচ্ছে নন এলিট। এলিট মতবাদ সরকারের রীতিসিদ্ধ প্রাতিষ্ঠানিক উপাদান বা সংগঠন সময়ের পরিবর্তে সমাজে সিদ্ধান্ত গ্রহণকারী ক্ষুদ্র একটি শ্রেণীর আচরণের উপর গুরুত্ব আরোপ করে। সমাজের যে ধরনের রীতি বা প্রাতিষ্ঠানিক উপাদান আছে তার প্রেক্ষাপটে ক্ষুদ্র একটা শ্রেণীর আচরণের গুরুত্ব অনেক বেশি। এদের সমাজের জনসংখ্যা উৎকৃষ্ট অংশ। এলিট কারা? আমরা বলছি যে সমাজের যে জনসংখ্যা আছে তাদের মধ্যে যারা সর্বোৎকৃষ্ট তাদেরকেই বলা হচ্ছে
এলিট এলিট বিভিন্ন ক্ষেত্রে এলিট হয়, রাজনৈতিক এলিট আছে, অর্থনৈতিক এলিট আছে, সামরিক এলিট আছে। এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ক্ষুদ্র একটা অংশ সমাজের প্রত্যেকটা সমাজ কথা দেখবে যে অনেক মানুষের মধ্যে কিছু মানুষ আলাদা, এই কিছু মানুষই হচ্ছে যে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই তত্ত্বের মূল বিষয় হচ্ছে যে অল্প কিছু মানুষ, সমাজে এক ধরনের আইন কানুন আছে বা রাষ্ট্র কাঠামো এক ধরনের পরিচালনা হচ্ছে, কিন্তু এখানে শাসক এলিট যারা মুষ্টিমেয় কিছু ব্যক্তি, সেই ব্যক্তিদের মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় আইন কাঠামো পরিচালিত হচ্ছে। এটাই হলো এলিট তত্ত্বের মূল কথা, যে ক্ষুদ্র একটা অংশ সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন শ্রেণীর এলিট, একটি সমাজে বিভিন্ন ধরনের এলিট থাকতে পারে, যে আমরা বলছি রাজনৈতিক এলিট, সাংস্কৃতিক এলিট, ধর্মীয় এলিট, শ্রমিক এলিট, ব্যবসায়িক এলিট। তো রাজনৈতিক এলিট কারা? এখানে যে অনেক মানুষ রাজনীতি করছে, কিন্তু রাজনীতি যারা রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করছে এদেরকে বলছি আমরা শাসক এলিট। আর যারা রাজনীতি করছে বিভিন্ন দলে, প্রত্যেকটা দল, ধরেন যে আমাদের দেশে কি আসে যে সমস্ত দল আছে সে সমস্ত দলের যারা বড় বড় নেতা আছেন তারা কিন্তু রাজনৈতিক এলিট সমাজের প্রেক্ষাপটে। এই রাজনৈতিক এলিট গুলো যখন রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে তখন তাকে বলা হচ্ছে আমরা শাসক এলিট বলছি। আবার সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যেকটা দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে অল্প কিছু মানুষ সাংস্কৃতিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করছে, একটা বিশাল একটা অংশকে অল্প কিছু মানুষ নিয়ন্ত্রণকারী যে অংশ তারা কিন্তু ক্ষুদ্র একটা অংশ, এই ক্ষুদ্র অংশটাই হলো এলিট। ধর্মীয় এলিট, ধর্মীয় ক্ষেত্রে তাই দেখবেন যে আমরা অনেক মানুষ আমরা ধর্ম বিশ্বাসে বাংলাদেশের মানুষের আমরা ধর্মের দিক দিয়ে সবাই মনে করেন যে প্রায় 90% মানুষ আমরা মুসলিম, কিন্তু এই মুসলিম সবাই মুসলিম ধর্মের অনুসারী, কিন্তু সবাইকে তো মানে ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ন্ত্রণ করছে না, এখানে নিয়ন্ত্রণ করছে দেখবেন যে কিছু হুজুর বা যাদেরকে আমরা বলছি তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই যে ধর্মীয় এই অল্প কিছু মানুষ, এই অল্প কিছু মানুষকে বলা হচ্ছে ধর্মীয় এলিট। শ্রমিকের ক্ষেত্রেও তাই, এবং ব্যবসায়িক ক্ষেত্রেও তাই, এরকম এলিট বিভিন্ন পেশায় আছে। আমরা এলিট আবর্তনটা দেখি যে এলিট আবর্তনে কি বলছে। এটা এলিট প্রথমে আসে জনগণ, এই জনগণের থেকে, এই জনগণের মাঝ থেকে কিছু মানুষ আসবে যারা অশাসক এলিট, যেটা বললাম যে রাজনৈতিক এলিট যারা আছে তারা এখানে অশাসক এলিট হলো। এই অশাসক এলিট থেকে কিছু অংশ থাকবে যারা শাসক এলিটে পরিণত হবে। তো প্রথমে মাস পিপুল থেকে কিছু অংশ কিছু মানুষ সেখান থেকে তারা যারা মাস পিপুলকে নিয়ন্ত্রণ করছে সেইখান থেকে আসছে অশাসক এলিট, এবং অশাসক এলিটদের একটা ক্ষুদ্র অংশ যাচ্ছে শাসক এলিটে। একটা সময় এই শাসক এলিট কি হয় আবার অশাসক এলিটে রূপান্তরিত হচ্ছে, এবং অশাসক এলিট থেকে রূপান্তরিত হওয়ার পর তারা আবার জনগণের কাতারে চলে আসে। এলিট যে আবর্তন, এলিট আবর্তন কিন্তু রাজনৈতিক সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ, যে এলিট আবর্তনের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থাগুলো ঠিক আছে, এক পেশে হয়ে যাচ্ছে না। এলিট আবর্তনের কারণে এখন যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে সেই রাজনৈতিক ব্যবস্থাগুলো স্থিতিশীল আছে। সমাজের প্রয়োজনে রাজনৈতিক প্রয়োজনে এই আবর্তনগুলো হচ্ছে, এবং প্রাকৃতিক নিয়মে কিন্তু এগুলো পরিচালিত হচ্ছে। তারপরে আসছে আধা সরকারি তত্ত্ব। কোনো বিশেষ বিষয়ে যারা দক্ষ তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়। আধা সরকারি তত্ত্ব অনুযায়ী বিশেষ বিষয়ে যখন নীতি প্রণয়ন করা হয় তখন সংশ্লিষ্ট বিষয়ে যারা দক্ষ তাদেরকে নিয়েই নীতি প্রণয়ন করা হয়। এক্ষেত্রে সাধারণ জনগণের কোনো ভূমিকা থাকে না। অনেক সময় দেখা যায় কিছু কিছু বিষয়ে এমন সব নীতি প্রণীত হয় যার খোঁজ খবর সাধারণ মানুষ রাখে না। তো সরকারের কাজ তো অনেক, তো বিশেষজ্ঞ এখন মনে করেন যে আমরা যদি ধরি যে মনে করেন যে এই যে টেলিভিশনের প্রচার মাধ্যম বা ইন্টারনেট ব্যবহার, আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু ইন্টারনেট ব্যবহারের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, হ্যাঁ, যে কত এমবিপিএস যাবে, কিভাবে আসবে, কি হয়, এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, এইখানে যে কিভাবে দাম নির্ধারণ হবে, কিভাবে মানুষ ইউজ করবে, সেখানে সাধারণ যাদের জ্ঞান আছে দক্ষতা আছে তাদেরকে নিয়ে এ ধরনের বিশেষ বিষয়ে দক্ষতা মানুষদেরকে নিয়ে নীতি প্রণয়ন করছে।
এটাকে বলা হচ্ছে আধা সরকারি তত্ত্ব। এখানে সব জনগণের প্রয়োজন নেই। ব্যবস্থাপক তত্ত্ব কোনো ব্যক্তি, গ্রুপ বা সংগঠন লক্ষ্য স্থির করে রূপান্তর এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে সৃজনশীল ব্যবস্থা গ্রহণ করে, যা সমাজের চাহিদা নির্ধারণ পূর্বক নীতি প্রণয়ন করে। আমরা একটু ব্যবস্থাপক তত্ত্ব বা ডেভিড স্টোনের যে বিখ্যাত ডেভিড স্টোনের ব্যবস্থাপক তত্ত্বটা আমরা এখানে আলোচনা করি। যে পরিবেশের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন ব্যক্তি, গ্রুপ, সংগঠন, এই সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক সংগঠন সবকিছুই আছে। এটা একটা পরিবেশের মধ্যে আছে যে প্রত্যেকটা দেশে যে সামাজিক আর্থসামাজিক যে পরিবেশ, সেই পরিবেশের বিবেচনায় আসছে। তো এখানে ইনপুট বা চাহিদা, ইনপুট হচ্ছে এখানে আমরা দেখছি চাহিদা বা সম্পদ এখানে আসছে। এইখান থেকে যে চাহিদাটা কি বা সমস্যাটা কি, সেই মানে কি করতে চাচ্ছি আমরা, কোন গোলটা কি, আমার গোলটা কি, সেই গোলটা কিন্তু এখানে ইনপুট আকারে আসছে। আর আউটপুট হবে কি, এটা হচ্ছে আউটপুট। তো এইখানে দেখেন একটা পরিবেশের ভিতরে এই জিনিসগুলো থেকে। তো এখানে রাজনৈতিক ব্যবস্থায় এখানে প্রত্যেকটা দেশের যে রাজনৈতিক ব্যবস্থা আছে, সরকারি যে ব্যবস্থা আছে, সরকারের আমরা তিনটা অংশের কথা বলছি। একটা শাসন বিভাগ, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ। সেইগুলো এখানে আসে। রাজনৈতিক দল, জনমত, তারপরে গ্রুপ, বিভিন্ন তাদের চাহিদাগুলো এখানে রাজনৈতিক ব্যবস্থায় আসে। রাজনৈতিক ব্যবস্থা আসার পরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এখানে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে যে বিভিন্ন লোকের চাহিদা অনুসার করে সেগুলো এজাম করে একটা সিদ্ধান্ত নিচ্ছে। সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছে কারা? আইনসভা করছে, প্রশাসন করছে এবং বিচার বিভাগ। প্রশাসন বলতে এখানে আমরা নির্বাহী বিভাগ বলছি। এবং এইখানে যে সরকারের যে তিনটা বিভাগ আছে, সেই তিনটা বিভাগে কোনটা কোন বিভাগে যাচ্ছে, যে আইন বিভাগের যেটা সেটা আইন বিভাগে আসবে, প্রশাসন বিভাগে যেটা সেটা প্রশাসনে আসবে, এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট গুলো বিচার ব্যবস্থার মধ্যে আসে। আসার পরে এইখানে এসে কি হচ্ছে যে আইনসভা তার কাছে যে চাহিদা বা আসছে, সেই অনুসারে এখানে সে একটা পলিসি তৈরি করছে। আবার প্রশাসন তার কাছে যেগুলো আছে সেই সমস্ত চাহিদা বিবেচনায় নিয়ে সেই এখানে একটা প্রশাসন একটা পলিসি তৈরি করছে, বিচার বিভাগ সেই হিসাবে একটা পলিসি তৈরি করছে। এবং এইখানে যখন পলিসি তৈরি হলো, পলিসিগুলো কিন্তু বিভিন্ন বিভাগ থেকে আসে, এবং সরকারের পলিসি এজেন্সি কিন্তু একটা না, সরকারের যেহেতু বিভাগ তিনটা, সেই সমস্ত বিভাগ থেকে কিন্তু বিভিন্ন সময় পলিসিগুলো আসে। তো পলিসি তৈরি হওয়ার পরে এখানে দেখবেন যে পলিসি একটা দ্রব্য হিসাবে আসে। এখানে আমার ছবি দেখা যাচ্ছে। তো যখনই পলিসি তৈরি হলো, একটা দ্রব্য হিসাবে বের হচ্ছে আর একটা সেবা, মানে কোনটা কি হিসাবে আসে। এখন প্রোডাকশন যদি মনে করেন যে আমরা যদি এনার্জির কথা বলি, এনার্জি সেক্টরে আসলো বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আসলো, তখন দ্রব্য উৎপাদন হচ্ছে। আবার ধরেন মনে করেন যে শিক্ষার কথা বলছি, তখন কি এখানে সেবা হিসাবে বেরোচ্ছে। আউটপুট হিসাবে যখন নীতি প্রণয়ন হলো, আউটপুট হিসাবে কি আসছে, একটা দ্রব্য আসছে, একটা সেবা আসছে, এবং এইগুলোই আবার পরিবেশের সঙ্গে হয়ে আবার যেটা ইনপুট হিসাবে আবার যাচ্ছে চাহিদা বা সম্পদ। এটাই হলো ব্যবস্থাপক তত্ত্বের আলোচিত বিষয়। তো এই 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 মানে এখানে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ব্যবস্থাপক বা আমরা এলিট তত্ত্ব আলোচনা করলাম, ব্যবস্থাপক তত্ত্ব আলোচনা করলাম, আধা সরকারি তত্ত্ব আলোচনা, যেখানে বা বহুত্ববাদী তত্ত্ব যে কথা বলছি, সবকিছু কিন্তু পরিবেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করছে। তো আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এখন প্রাতিষ্ঠানিক তত্ত্ব আলোচনা করব, যে সরকারি সংগঠন বা প্রতিষ্ঠান আইনানুগভাবে সব নীতি গ্রহণ করে। প্রতিষ্ঠান মানে পলিসি, পাবলিক পলিসি যতগুলো আছে সবই তো সরকারি প্রতিষ্ঠান। সরকারের বিভিন্ন বিভাগ জনকল্যাণ নিমিত্ত নীতি গ্রহণ করে থাকে। প্রাতিষ্ঠানিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলো হলো বৈধতা, সার্বজনীনতা, দমন নীতি দ্বারা শাসন। এখানে বৈধতায় লিগেসি থাকতে হবে, বৈধতা না থাকলে হবে না, সরকারের বৈধতা থাকতে হবে। এবং সরকার যে পাবলিক পলিসি করছে বা জনগণের কল্যাণের যে পলিসিগুলো করছে, সেখানে
তার বৈধতা অবশ্যই থাকতে হবে। সার্বজনীনতা সবার জন্য, আবার দমননীতি সরকার, আইন আছে, সরকার প্রশাসন ব্যবস্থা আছে, সরকার কোনো কিছু শক্ত হাতে জনগণকে মান্য করতে বাধ্য করতে পারে। তো এটাই হলো প্রাতিষ্ঠানিক নীতির বা প্রাতিষ্ঠানিক তত্ত্বের আলোচ্য বিষয়। তো আমরা অনেকক্ষণ পাবলিক পলিসি প্রণয়নের অ্যাপ্রোচ গুলো নিয়ে আলোচনা করলাম। এই অ্যাপ্রোচ গুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আমাকে কোশ্চেন করতে পারেন salam.jeu@gmail। তো এখন তো আমরা আছি আসলে একটা অন্যরকম ক্লাসে। তো এইভাবেই আমাদের কোশ্চেন গুলো আপনারা করবেন ইমেইলের মাধ্যমে। তো দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে এই আলোচনা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আর সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে এবং ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।